রেলের ৫ প্রকল্পে সহায়তা দিতে ভারতের গড়িমসি বাদ পড়তে পারে দুটি প্রজেক্ট, বিকল্প অর্থায়ন খুঁজছে বাংলাদেশ। আমরা একটা ইয়ারডিকে চিঠি দিয়েছি, আমরা বলছি যে আমরা ১ মাসের মধ্যে আমরা এক্সিম ব্যাংক থেকে জানতে চাই যে আমরা ফান্ডিং আদৌ করবে কিনা, যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজব। ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ বিটিআরসির, ব্যান্ডউইথ রপ্তানির সুযোগ তৈরির আশাবাদ, ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে টেক জায়ান্টরা। সুষ্ঠু নির্বাচনের জন্য কেবল প্রয়োজনীয় সংস্কার চায় বিএনপি জামায়াত। প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। জীবন জীবিকার সংকট না কাটলে আশ্বস্ত হবে না জনগণ, বলছেন বিশিষ্টজনরা। ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় ছেলে সহ প্রাণ হারানো রেশমা ছিলেন অন্তঃসত্ত্বা, যাদের অবহেলায় এমন মৃত্যু তাদের সাজা দাবি স্বজনদের। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রংপুরের 2 যুবকের দুর্বিষহ জীবন, একজন উঠেছেন শ্বশুর বাড়ির জরাজীর্ণ কক্ষে, অর্থাভাবে চিকিৎসা ব্যাহত আরেকজনের। পায়ের মধ্যে গুলি লাগে, পুলিশের গুলি লাগার পরে আমার পায়ের হাড় ভেঙে যায়। 10,000 টাকা লাগে আমাদের, সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি, কখনো কোনো চিকিৎসাপাতি পাই নাই, কোনো সহযোগিতা পাইনি সরকারের কাছে। সেই অসহায়ের কাছে আর ওই অসহায়রাশি বলছে, আমি আর চাবো কি আর পাবো কি। নেত্রকোনা ইজারার নামে প্রভাবশালী মহলের দখলে রেলের জমি, গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ নানা স্থাপনা, নির্বিকার কর্তৃপক্ষ। ভেতরে রোগী স্বাস্থ্যকর্মী থাকার পরও গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি সেনারা, এখনও জানা যায়নি আটকে পড়াদের পরিণতি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রেলের 5 প্রকল্পে ঋণ সহায়তায় ভারতের গড়িমসির কারণে বিকল্প অর্থায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও এর আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থান জানতে বসতে চায় বাংলাদেশ। রেল সচিব জানিয়েছেন এরই মধ্যে হাই কমিশনারকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। বলেন এর মাধ্যমে সুরাহা না হলে নিজস্ব ও বিকল্প বিদেশি অর্থায়নে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এক্ষেত্রে 2টি প্রকল্পের কাজ নাও হতে পারে। অন্যদিকে দীর্ঘ প্রায় 5 মাস ভারতের সাথে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ, সম্পর্কের টানাপোড়েন থাকলেও 2 দেশে ট্রেন চলাচলের পক্ষে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ভারতের আর্থিক সহায়তায় রেলের 6 প্রকল্প বাস্তবায়নে ঋণ চুক্তি হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে শেষ হয়েছে শুধু খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে ঢাকা টঙ্গী সেকশনে ডুয়েল গেজ এবং টঙ্গী জয়দেবপুর সেকশনে ডুয়েল ডাবল গেজ লাইনের কাজ হয়েছে 37.1 ভাগ, আর কুলাউড়ার শাহবাজপুর সেকশনের পুনর্বাসন কাজ হয়েছে 51 ভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই 2 প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। এই নিয়ে ভারতীয় এক্সিম ব্যাংকের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলেও অর্থায়নের অনিশ্চয়তা কি কাটবে? ঢাকা টঙ্গী জয়দেবপুরের এই প্রজেক্টটা এখন আমরা একেবারে মাঝ পর্যায়ে 50% কাজ করে বসে আছি। এটা আমরা এখন চেঞ্জ করতে পারতেছি না। তারপরেও যদি তারা ফান্ডিং ফার্দার না করে, আলোচনা হচ্ছে, যদি না হয় তাহলে আমরা জিওবি থেকে, গভর্নমেন্ট ফান্ড থেকে এটা শেষ করতে হবে। এই প্রকল্পটি নিয়ে ভারতের এক্সিম ব্যাংক আমাদের কাছে এসেছিল। তারা মোডালিটিস অফ পেমেন্ট কীভাবে এগোবো না এগোবো এগুলো তারা আলোচনা করে গেছে আমাদের সাথে। আমার প্রজেক্ট টিম ছিল। আবার প্রজেক্ট টিমকে কদিন আগে ওরা ভারতীয় হাইকমিশন ঢাকাতেও গেছে, তারা গিয়ে কথা বলে এসছে। সো মানে ব্যাপারটা এরকম যে একেবারেই খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং বা ফ্রাস্ট্রেটিং এখনও না।
অর্থায়নের এই অনিশ্চয়তার মুখে প্রশ্ন, ভারতীয় লাইন অফ ক্রেডিটের আওতায় রেলের বাকি 3 প্রকল্পের ভবিষ্যৎ কি? এরই মধ্যে প্রকল্পগুলোর সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশার কাজ শেষ হয়েছে। অর্থায়নের জন্য চিঠি দেওয়া হলেও ভারতীয় কর্তৃপক্ষের কোনো সাড়া নেই। এ অবস্থায় থমকে থাকা 5 প্রকল্পে বিকল্প অর্থায়নের পরিকল্পনা আছে বাংলাদেশের। অবশ্য সিদ্ধান্ত নেয়ার আগে ভারতীয় কর্তৃপক্ষের সবশেষ অবস্থা জানতে চায় রেল মন্ত্রণালয়। মিয়াদি এগুলোর অল্টারনেটিভ ফান্ডিং এর জন্য তারা দেখবে তবে ভারতীয় যেহেতু করলে তো ফাইন, তবে এই ব্যাপারটি আলোচনা সাপেক্ষ। আমাদের হয়তো ভারতীয় হাই কমিশনার যে আসবেন আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে, সেখানে হয়তো আলোচনা করে হয়তো ফ্রুটফুল কোনো একটা কিছু পাওয়া যাবে। বগুড়া থেকে সিরাজগঞ্জ, এটা যদি ওরা ফান্ডিং না করে, আমরা একটা ইয়ারডিকে চিঠি লিখছি। আমরা বলছি যে আমরা 1 মাসের মধ্যে আমরা এক্সিম ব্যাংক থেকে জানতে চাই যে আমরা ফান্ডিং আদৌ করবে কিনা। যদি না করে তাহলে আমরা অল্টারনেট আমরা ফান্ডিং খুঁজবো। অন্যগুলোর ব্যাপারে হয়তো এই মুহূর্তে যেহেতু শুরুই হয় নাই, আমরা এই মুহূর্তে হয়তো যদি ফান্ডিং এজেন্সি পাওয়া যায় তাহলে আমরা শুরু করবো, আদারওয়াইজ না করলে সমস্যা নাই। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরে বন্ধ আছে 3 যাত্রীবাহী ট্রেন, মৈত্রী, মিতালি ও বন্ধন। চলছে না পণ্যবাহী ট্রেনও। এই ট্রেনগুলো আপনার বন্ধ আছে। 20 আগস্টে আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনে। এতদিনে কোনো সাড়া আমরা পাইনি। প্রতিবেশী 2 দেশের সম্পর্কে জোয়ার ভাটা থাকলেও বন্ধ থাকা যাত্রী ও পণ্যবাহী ট্রেন দ্রুত চালুর বিষয়ে আশাবাদী রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই গাইডলাইনে কোনো সুযোগ না থাকায় ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খাত সংশ্লিষ্টদের অভিমত, সরকারের এমন সিদ্ধান্তে ভারতের 7 রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া গুগল, ফেসবুক সহ বৈশ্বিক টেক জায়ান্টরা এখন বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনো ইস্যু নেই, কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই। যে কোনো জায়গা থেকে, বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে, এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেইখান থেকে আমরা রিসেল করা এইটুকু পর্যন্ত পারমিটেড। বাট যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই, এরকম একটা প্রস্তাব এসেছিল, আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে, তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল। বাট যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই, ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের 7 রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে, এমন অভিমত তাদের। গুগল, ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে, সেখানে পিএনআই ব্যান্ডউইথ আমরা নিয়ে আসতেছি, আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা। ঠিক তারাও আমাদের কাছ থেকে, ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইনপুট করুক। সেখানে কিন্তু ট্রানজিট, সেটা আমি পক্ষপাতী না, কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না। গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির। এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার 2-1টা লাইসেন্সিকে, যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটেটিং না। আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব, এটা তো আমরা রিজিওনাল কোঅপারেশনের কথা বলি, এটা হতেই পারে, বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে। সো বিজনেস যদি সাস্টেন করে, রেসিপ্রোকাল হয়, সেটা আমরা করতে পারি। আর অন্যান্য কোনো কারণ যদি হয়, সেটা সরকারের যদি বলে আমাদেরকে, সেটা সরকার সেভাবে করে করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, এমন দাবিতে একমত বিএনপি ও
জামায়াতে ইসলাম। শুক্রবার এক সংলাপ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দিয়ে নয় বরং সংস্কার করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। বিশিষ্টজনরা বলেন, নিত্য সমস্যার সমাধানের জন্য জনগণ সংস্কারের অপেক্ষা করবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শব্দ ব্যবহার করা হোক বা না হোক, কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। আয়োজনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। 2 দিনব্যাপী অধিবেশনের প্রথমটি ছিল ঐক্য কোন পথে শিরোনামে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জটিল এই রাজনৈতিক সময়ে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? গভর্নমেন্ট মেশিনারি। সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। জামায়াতে ইসলামী এবং বিএনপির 2 শীর্ষ নেতা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব দেন। গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার, তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়, ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেশনে যোগ দিয়ে আমন্ত্রিতরা বলেন, মানুষের জীবন ও জীবিকা সংক্রান্ত সংকটের সমাধান করতে না পারলে জনগণ আশ্বস্ত হবে না। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না। নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন, আপনাদের হাতের বাইরে চলে যাবে। ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো ধুমড়ে মুছে একাকার করে দিয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে। এর আগে উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 1 লাখ মতামত পেয়েছে সংবিধান সংস্কার কমিশন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না। এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্দ্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। জাতীয় সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনীতি ভালো হলে আগামীর বাংলাদেশ ভালো হবে। 5 বছর বা 10 বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না। এর জন্য আরও দীর্ঘ সময় লাগবে, প্রস্তুতি লাগবে, কিন্তু আমরা যাত্রা আরম্ভ করছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা থাকলেও প্রশাসন সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সংস্কারের কথা বললে আমরারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা নীতিগতভাবে ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম জানান, আগামী মাসে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর থেকেই রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপের একটি সেশনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় সংলাপে অংশ নেন গবেষক, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে বক্তারা আলোচনা করেন ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে। সন্ধ্যায় দিনের শেষ অধিবেশনে যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, সরকারের আমলাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। আমরা দেখছি যে আমলাদেরকে কিভাবে শক্তিশালী করা হয়েছে, আমলাতন্ত্রকে, এবং আমলাতন্ত্র নির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জানুয়ারিতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসার পরই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে সরকার। যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে, এটা আশা করি হবে, এবং সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে।
বিকালের অধিবেশনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কেবল আইন দিয়ে পরিবর্তন আসবে না, বদলাতে হবে মানসিকতাও। শুধুমাত্র কাগজে কলমে আমরা সংস্কার করে দিয়ে গেলে হবে না, আমাদের এই সংস্কারটা তো চর্চা করতে হবে যাতে মানুষ সুফল পায়। আমাদের এখনো যদি আপনি আইনি কাঠামো দেখেন, এইটাও যদি ন্যূনতম প্রতিপালিত হতো তাহলেও তো আমরা অনেক বিষয়ে অনেক উপকার পেতাম। সংলাপে যোগ দিয়ে সরকারকে সংস্কার কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্তর্বর্তী সরকার এক সরকার থেকে আরেক সরকারে যাওয়া পর্যন্ত সবাই যা যা করতে পারে সবই করবে, কিন্তু তার প্রধান কাজ থাকবে একটা নির্বাচন ব্যবস্থা। এরকম একটা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য, এরকম একটা নির্বাচন যা আমাকে পরবর্তী গণতন্ত্রের গৃহে প্রবেশ করবার জন্য প্রাথমিক সিঁড়িটা তৈরি করবে। এ সময় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের পাশে সবাইকে দাঁড়াতে আহ্বান জানান জাতীয় সংলাপে অংশ নেওয়া বক্তারা। আসেন আমরা সবাই এক হয়ে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা আক্তার। স্বামী সন্তান নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলে সহ প্রাণ হারান রেশমা। বাঁচানো যায়নি অনাগত সন্তানকেও। যাদের অবহেলায় এমন দুর্ঘটনা, তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় ছেলেসহ অন্তঃসত্ত্বা রেশমার মৃত্যুতে শোকে মাতম পরিবার। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে বিষাদে। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ছেলে আব্দুল্লাহ ও স্বামী সুমন মিয়ার সাথে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেশমা। বেঁচে নেই তার অনাগত সন্তানও। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তান সহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালি গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা। ভাইয়া হচ্ছে টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের এটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে হচ্ছে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা, আমাদের মুখে কথা আসে না। একজন 3টা জীবন চলে গেছে, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই। শুক্রবার পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইচপাড়া গ্রামের জসিমউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল যোগে স্বামী সন্তান সহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এ সময় হামলা ভাঙচুর চালানো হয় বাড়িঘরে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। কারো হাতে দেশীয় অস্ত্র, একের পর এক ছোড়া হচ্ছে ককটেল। মাদারীপুরের কালকিনিতে এভাবেই চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। নিহত হন আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদার। খালি শব্দ আর শব্দ, বিকট শব্দ হইতে আছে, ঠিক আছে। আমি যে এক ঘরের ভিতরে ছিলাম, ওই সাইডে 3 বিছরে আইতে আছে। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তার ভিতরে আমার ভাগ্নিক। সংঘর্ষ চলাকালে তাণ্ডব চালানো হয়েছে নিহত ইউপি সদস্যের বসত বাড়িতে। এছাড়া তার পক্ষের অন্তত 10 জনের বাড়িঘরে হামলা, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষই। ভোর রাইতে বেড দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করছে। আমি এর বিচার চাই। মধ্যচরের যে লোকজনেরা বাজাবাজি, ঠিক আছে, পরে আমি 2 দিন আগেও বলছি বারবার, ঠিক আছে, যে তুই বাড়ি যা, এরকম দূরে থেকে ওরে কেস কুস তো সাদা হয়ে যাবো। মধ্যচরের লোক ওরা শাস্তি না দিয়া আমি বাড়ি যাব।
পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেডবডি আমাদের থানায় আছে, পোস্টমর্টমের কাজ চলতেছে। আর হচ্ছে এখানে এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রংপুরের 2 যুবক কাটাচ্ছেন দুর্বিষহ জীবন। শ্বশুরবাড়ির জরাজীর্ণ কক্ষে উঠেছেন লুৎফর, শরীরে এখনও বয়ে বেড়াচ্ছেন গুলি। আর নাসিরুল নিজ বাড়িতেই চিকিৎসার অভাবে পার করছেন অনিশ্চিত জীবন। কেউ খোঁজ না রাখায় হতাশা প্রকাশ করেছেন তারা। রংপুর সদরের পালিচরা জমিদার পাড়ার পোশাক শ্রমিক নাসিরুল ইসলাম 5 আগস্ট সরকার পতনের দিনে রাজধানীতে গুলিবিদ্ধ হন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতেই আছেন। বাবা লালমিয়ার আয়ের একমাত্র মাধ্যম রিকশা বিক্রি এবং ঋণের টাকায় কয়েক মাস চলেছে চিকিৎসা। এখনো প্রতি মাসে চিকিৎসার খরচ থেমে নেই। নাম ওঠেনি আহতের তালিকায়, মেলেনি কোনো সহযোগিতাও। পায়ের মধ্যে গুলি লাগে, পুলিশের গুলি লাগার পরে আমার পায়ের হাড় ভেঙে যায়। হাড় ভেঙে যাওয়ার পরে আমি জায়গায় পড়ে যাই। আমার সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করায়। সেখানে অবস্থা খারাপ দেখার কারণে তারা আমাকে পঙ্গুতে পাঠায়। পঙ্গু থেকে দেখে যে এখানে 2টা অপারেশন করা লাগবে, তারা সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়। মাসে মাসে ছেলের অপারেশন এক্সরে করে নিয়ে যেতে হয় ঢাকায়। দেন দফা করিয়ে 10,000 টাকা লাগে। যাওয়া এসে ওষুধপাতি কিনি, এক্সরে করা 10,000 টাকা লাগে আমাদের। সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা পাইনি। একটা রিক্সা ছিল, সেটা রিক্সাটা বিক্রি করে দিছি। বিক্রি করে ছেলের পাশে খরচ করছি। এখন কি করি খাবো, আমার তো আর কোনো বুদ্ধি নাই। ও তো আজ জীবন যতদিন বেঁচে থাকবে অতদিন কোনো কিছু করে খাইতে পারবে না। সরকার হিসাবে কোনো কোনো পায় নাই। লুৎফর রহমানের অবস্থা আরও করুন। 2 আগস্ট সাভারে সন্তান রতনসহ গুলিবিদ্ধ হন পোশাক কারখানার এই বাবুর্চি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন গুলি। বিভিন্ন হাসপাতাল ঘুরেও মেলেনি সমাধান। নিজের বাড়ি নেই, তাই উঠেছেন রংপুরের পালিচরার কেশবপুরের শ্বশুর বাড়িতে। সেখানেও জরাজীর্ণ পরিবেশ, শাশুড়িরও এক হাত অচল। তারও নাম ওঠেনি তালিকায়, পাননি সহযোগিতা। তার সাথে গুলি খেয়েছি আর কি, মানে ছেলে আমাকে আগাবার যা ছেলেও গুলি খেয়েছি। ছেলে ওই জন্য ঢাকায় আছে, আমি রংপুরে চলে আসছি। তারপর তখন ছেলেকে আমি ফোন দিই, কাবু কি বলে আমি এখন একটু সুস্থ আছি। তো সুস্থ থাকলে তোমার অবস্থা কি বলে, আমি এই অবস্থায় আছি। এখনো কোনো চিকিৎসা পাতি পাই নাই, কোনো সহযোগিতা পাইনি সরকারের কাছে। যা কিছু টাকা পয়সা আসলো চিকিৎসা বাবদে শেষ হয়েছে। এখন উনি বাড়ির কোনো চলার মতন কোনো ব্যবস্থা নাই। আমি তো একবারে অসহায়, সেই অসহায়ের কাছে আর ওই অসহায় রাশি ফলছে। আমি আর চাবো কি আর পাবো কি। আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশিষ্ট জনদের। শহীদ পরিবারগুলো এবং এই হতাহত ভাইদের যদি আমরা সুচিকিৎসার মাধ্যমে এবং যথাযথ পুনর্বাসন না করতে পারি, তাহলে আমাদের 24-এর অভ্যুত্থানের যে স্পিড, এই স্পিডের সাথে বেইমানি করা হবে। সকল আহত এবং শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা, এটা সরকারের নৈতিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব বলে আমি মনে করি। জেলা প্রশাসক জানিয়েছেন, জুলাই বিপ্লবে রংপুরের 22 জন নিহত এবং 215 জন আহতের তালিকা করা হয়েছে। তথ্য পেলে তালিকায় যুক্ত হবে আরও। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জুলাই গণঅভ্যুত্থানের আগে স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে 61 জন সাংবাদিক নিহতের দায়ে শেখ হাসিনার বিচার হবে। এর পেছনে কোনো সাংবাদিকের দায় থাকলেও তারও বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সুরক্ষা ব্যবস্থা থাকলে আন্দোলনের সাংবাদিকরা মারা যেতেন না, তাই এসব মৃত্যুর দায় এড়াতে পারেন না মালিকরাও। জাতীয় প্রেস ক্লাবে কেমন গণমাধ্যম চাই শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ। এখানে জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের স্বজনরা অংশ নেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে সে মারা গেল, তো যাই হোক, আমি চাই না যে আমার মতো কেউ ইতিহা হোক, আমার মতো কেউ ইতিম হোক। গণমাধ্যম কর্মী যেন নিরাপত্তাভাবে কাজ করতে পারে, এটাই আমার আশা। আপনারা আপনাদের জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যেইভাবে প্রচার করলে এই জাতি আপনাদেরকে স্মরণ করে। একটা সাংবাদিক যদি আহত হয়,
মারা যায় তার পরিবার কি করবে? তার পরিবারেরও তো প্রয়োজন আছে। আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাংবাদিকদের কম বেতন দেয়া হয়। এ বিষয়ে কার্যকর করে উদ্যোগ নিতে ফেল করেছেন ইউনিয়ন নেতারা। গণমাধ্যম মালিকরা শত কোটি টাকা কামালেও সাংবাদিকদের বেতন দিতে চান না। সবার একযোগে এই আওয়াজটা তোলা উচিত যে আমাদের বেতনের জায়গায় যেই জার্নালিজম করতে আসবেন, যেই সে আন্ডারগ্রাউন্ড পত্রিকাই হোক, ওয়েবসাইটই হোক, তাকে একটা ভালো রকমের একটা বেসিক মিনিমাম পেমেন্ট দিতে হবে। আপনি এইটার নিচে দিবেন, সরি আপনি আইসেন না, জার্নালিজম করতে আইসেন না। জার্নালিজম করতে হলে আপনার টাকা খরচ করতে হবে। শফিকুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করতে বেশিরভাগ সাংবাদিক সুরক্ষা সরঞ্জাম পান না, তাই দায় আছে মালিকদেরও। তাহির জামান প্রিয় বা হাসান মেহেদী এরা বেঁচে থাকতেন যদি তার সেফটি ইকুইপমেন্ট থাকতো। যে প্রতিষ্ঠান সেফটি ইকুইপমেন্ট কেনার যোগ্য টাকা নাই, তার জার্নালিজম করার আসার দরকার নাই। এটা আমাদের মুখ উন্মোচন করে দিতে হবে ওই সমস্ত ওয়েবসাইট, ওই সমস্ত নিউজ পেপার, ওই সমস্ত টিভি স্টেশনকে। প্রেস সচিব বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের এখনই সময়, কারণ রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের পক্ষে একটা গোষ্ঠী দাঁড়িয়ে যায়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে বিজয় দিবস হাফ ম্যারাথন 2024। এ বিষয়ে আরও জানবো সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, হাফ ম্যারাথনে অংশ নিতে আগ্রহীদের সমাগম কেমন দেখছেন? দেবাশিস, হাফ ম্যারাথনে অংশ নিয়েছে অন্তত 305 জন। এর মধ্যে যে জায়গাটি থেকে এই ম্যারাথনটি শুরু হয় সেটা ঠিক 6টা 30 মিনিটে শুরু হয় এবং সেটা হচ্ছে যে দরিয়ানগর এলাকা, এবং সেখান থেকে ইনানি বিচ অর্থাৎ 21.1 কিলোমিটার এলাকা। এই যে পুরো লম্বা পথটি সেটি কিন্তু অতিক্রম করে ফেলেছে। এর মধ্যে বিজয় পাওয়া গেছে, বিজয়ী হয়েছেন মোহাম্মদ ইমরান হাসান, এবং দ্বিতীয় স্থানে যিনি এসেছেন তিনি হয়েছেন আশরাফুল আলম। দুইজনে কিন্তু আমাদের সাথে রয়েছেন। এবং প্রথম যিনি হয়েছেন ইমরান হাসান, তিনি যেটা জানালেন, তিনি এই পথটি অর্থাৎ 21.1 কিলোমিটার পথটি অতিক্রম করেছেন 1 ঘন্টা 8 মিনিটে, এবং যিনি দ্বিতীয় হয়েছেন তিনি অতিক্রম করেছেন 1 ঘন্টা 10 মিনিটে। এই যে একটি বলতে গেলে সাগরের পাশ ঘিরে একটি সড়ক, অন্যরকম একটি পরিবেশ, পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই মেরিন ড্রাইভ, এই জায়গাটিতে যে ম্যারাথনে অংশ নিয়েছেন এবং বিজয় হয়েছেন, কেমন লাগছে? আসলে আজকে ভিক্টোর ডে উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে এই হাফ ম্যারাথন আয়োজনকে সাধুবাদ জানাই। এরকম একটা পরিবেশ, এরকম একটা রুট লোকেশন আসলে আমরা পাই না ঢাকার ভিতরে। এখানে এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়, আর এই রুট লোকেশনে আমার আজকে বেস্ট টাইমিং হয়েছে। আমি এমনি আনন্দিত, তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো। তো এই হাফ ম্যারাথনের প্রথম হয়েছিলেন ইমরান হোসেন, এখন আমরা কথা বলবো আশরাফুল আলমের সাথে। আপনি দ্বিতীয় হয়েছেন, আপনার কাছে কেমন লেগেছে এই পথটি? আমি আশরাফুল আলম, আমি মৌলভীবাজার জেলা ফুলাউড়া থানা থেকে আসছি। আসলে এটা হচ্ছে আমার বেস্ট টাইমিং বলতে গেলে। 1 ঘন্টা 10 মিনিটে আমি 21 কিলোমিটার অতিক্রম করেছি। বাংলাদেশের আয়োজনে বিজয় মাস উপলক্ষে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলতে চাই, আমরা যে ন্যাশনাল প্লেয়াররা যেভাবে সাপোর্ট পাই, আমরা এরকম পাই না, কারণ আমরা এরকম পাইলে তাদের চেয়ে আরও ভালো করতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা হচ্ছে গ্রামের ছেলে, এবং যে মানে কষ্ট করে করে যে এত সুন্দর টাইমিং করতেছি, এটা মানে আসলে অন্যরকম। আর আমাদের পৃষ্ঠপোষকতা নাই, আমাদের পাশে কেউ দাঁড়ালে ইনশাআল্লাহ আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো দেশের বাইরে। এই দুইজনে কিন্তু এটি প্রথম ম্যারাথন নয়, তারা রেগুলারই বলতে গেলে ম্যারাথনে অংশ নেয়, এবং যতগুলো ম্যারাথনে তারা অংশ নিয়েছেন কোনোটিতে প্রথম, কোনোটিতে দ্বিতীয় এবং কোনোটিতে তৃতীয়, অর্থাৎ তাদের যে পজিশন সেটা কিন্তু তারা ধরে রেখেছেন, এবং তারা দক্ষ দৌড়বিদ বলা যেতে পারে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষও হতে পারে সফল। ফাস্টফুডের ব্যবসা করে সফল উদ্যোক্তা হওয়া এমনই একজন শোভা সরকার। নিজ মেধা, যোগ্যতা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে শোভা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে রাষ্ট্র ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। কাজ করতাম, সেই ম্যানেজার আমাকে বের করে দিয়েছে। হিজড়া পরিচয় জানাজানি হলে বাবুর্চির চাকরিটা চলে যায় শোভা সরকারের। এখন রাজধানীর নতুন বাজারে তারই ফুড কর্নারে কাজ করছেন 6 জন কর্মচারী। তাদের বেতন খরচ দিয়ে ভালো আয় হয় শোভার। আগে বিক্রি হতো 15,000 মতো, এখন 10-8,000 এরকম হচ্ছে। একটু সিচুয়েশনটা প্রবলেম রাস্তাঘাটাতে, এমনি বিক্রি ভালো হয়। তাদের এক একজনের স্যালারিও হিউজ পরিমাণ। যিনি বাবুর্চি তার স্যালারি হচ্ছে 30,000 টাকা, তারপরে হচ্ছে পরের জন 20,000, কর্নার 20,000,
আরও আছে যারা কাজ করে সাফ করে, তাদেরও 15,000 নিচে কারো না। আর সব কিছু মিলিয়ে মোটামুটি একটা আর্ন থাকে মাসে, যা দিয়ে আমাদের চলে যায় ভালো। এখন আর মুখ লুকিয়ে কাঁদতে হয় না শোভা সরকারকে, শুনতে হয় না কারো কটু কথা, পরিবারের কাছেও বেড়েছে গুরুত্ব। আমি খুব প্রাউড ফিল করি যে আজকে যে ফ্যামিলি আমাকে মূল্যায়ন করতো না, আর সেই ফ্যামিলি এখন টেলিভিশনে ইউটিউবে আমাকে দেখে, দোকান দেখে তারা প্রাউড ফিল করে যে আমার মেয়ে ভিক্ষাবৃত্তি করে না, আমার মেয়ে চাকরি করে খায় বা কাজ করে খায়, তার একটা দোকান আছে। ফুড কোর্ট দিতে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শোভার স্বপ্ন রাজধানীর বিভিন্ন স্থানে আরও দোকান খোলার, সেখানে কাজ করবেন তৃতীয় লিঙ্গের অনেকে। শুধু বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি না, আরও সংগঠন এগিয়ে আসুক এই জনগোষ্ঠীর পাশে, যেন তারা ভালোভাবে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে উন্নয়নের সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। এটাই আমার প্রত্যাশা আর কি সবার কাছে। হিজড়া জনগোষ্ঠীকে দূরে সরিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দেশটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে কয়েকদিন ধরেই জমজমাট শীত বস্ত্রের বাজার। কনকনে ঠান্ডা শুরুর পর বেড়েছে গরম কাপড়ের চাহিদা। বন্দরনগরীর ছোট বড় সব মার্কেটের বেশিরভাগ দোকান এখন শীত বস্ত্রের দখলে, মজুদও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। জমজমাট বেচাকেনায় খুশি তারা। শীত শুরুর পর থেকেই চট্টগ্রাম মহানগরীর জহুর হকার্স মার্কেটের চিত্র এখন এমন। শীতবস্ত্র কেনার জন্য দিনরাত ক্রেতার ঢল। কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় বেচাকেনা জমজমাট। বেড়েছে সোয়েটার, জ্যাকেট আর কম্বলের চাহিদা। শীত বেশি পড়তেছে তো এখানে শীতের জামাগুলো সব খুব সর্বনিম্ন পাওয়া যাচ্ছে, এখানে আসতেছে। এই মালগুলো সব কম দামে পাওয়া যায়, আমরা সবাই নিম্নবিত্ত লোক, আমরা যদি কিনতে আসি এখানে। আর বাচ্চাদের জন্য, আমার আমাদের জন্য, পরিবারের জন্য ভালো ভালো এখানে জ্যাকেট পাওয়া যায়। আমি নিলাম কয়েকটা জ্যাকেট, ভালো ভালো জ্যাকেট দেখা যাচ্ছে। কাপড়গুলো এগুলো শীতের কাপড়, কম্বল, আর এগুলি খুবই ভালো, গুণগত মান ভালো, এই জন্য আমরা দূর থেকে আইসা এগুলি মার্কেট করলাম আর কি। বন্দরনগরীর ফুটপাতেও এখন শীতবস্ত্রের সমাহার। কম দামে শীতের পোশাক কিনতে সেখানেও লেগে আছে ভিড়। দম ফেলার সময় নেই বিক্রেতাদের। শীত যত বাড়তেছে তত আমাদের বিক্রি বাড়তেছে। শীত যতদিন থাকবে আমরা ততদিন ইনশাল্লাহ ব্যবসা চালিয়ে যাবো। অধিকাংশ মানুষই নিম্ন শ্রেণীর লোকে এখান থেকে কিনে, এখানে তারাও নিজে কিনে, তাদেরও ইয়েটা হয় আর আমাদেরও পরিবারটা চলে। অভিজাত শপিং মল থেকে শুরু করে ছোট বড় মার্কেটের চিত্র এখন একই। নতুন ও আধুনিক ডিজাইনের শীতবস্ত্র দিয়ে চলছে ক্রেতা আকর্ষণের চেষ্টা। 4,990, 7,290 এই ধরনের আমাদের কিছু প্রিমিয়াম কিছু কোয়ালিটি আমরা প্রোডাক্ট রাখছি, জ্যাকেট বা সুইপ শার্ট এগুলো রাখছি। আমাদের জ্যাকেট তুলছি, ব্লেজার তুলছি, আবার লেডিস ওভারকোট তুলছি, লেডিস সুইটার তুলছি, মানে যেহেতু শীত প্রোডাক্ট সব তোলা হয়েছে। শীতের বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন, যেহেতু এখনো তেমন একটা শীত পড়ছে না, তাও বেচা কিনা ভালোই চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নেত্রকোনায় রেলের অনেক জমিতেই আর ট্রেনের চলাচল নেই। বেদখল হওয়া সেসব জমিতে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। দীর্ঘদিন ধরেই সরকারি এসব সম্পত্তি দখলে প্রভাবশালী মহল, অথচ এসব উদ্ধারে কোনো তৎপরতাই নেই রেল কর্তৃপক্ষের। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রেল লাইনের পাশ ঘেঁষেই গড়ে উঠেছে স্থায়ী অস্থায়ী বসতঘর। নেত্রকোনা শহরের চকপাড়া এলাকায় এভাবেই দখল হয়েছে রেলের কোটি কোটি টাকা সরকারি জমি। একদিন দেখা যাবে যে স্টেশন বলতে কিছু থাকবে না, স্টেশন ট্রেনে উঠারও জায়গা থাকবে না, যেভাবে দখল হচ্ছে। রেলওয়েতে স্টেশন মাস্টার আছে, কর্তৃপক্ষ আছে, লোকাল কর্তৃপক্ষ আছে, ওরা মানে আমার মনে হয় ওদের নেগলিজেন্সি আছে, নাহলে এইভাবে সমস্ত রেলওয়ের জায়গা পাবলিক দখল করে নিতেছে। তো এখানে অদৃশ্য একটা শক্তি, কি ম্যাজিক দিয়ে যে কিভাবে তারা দখল করে তারা আবার বিক্রি করে এগুলা, এবং এগুলা বৈধ মানে পরে কিভাবে বৈধ হয়ে যায়। শহরের কোর্ট স্টেশন ও বড় স্টেশন এলাকাতেও একই চিত্র। রেলের জায়গায় এখন শিক্ষা প্রতিষ্ঠান, মিল কারখানা সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, গেল 20-22 বছর ধরেই ইজারার নামে রেলের সম্পত্তির দখলে রেখেছে একটি প্রভাবশালী মহল। একটু পরে গাড়ি থাকবে না, গাড়ির প্রত্যেক লাইনে চলে যায়, আমরা নিয়ে তো কোনো সমস্যা না। কারা নিছে? আমরা না। কারা নিছে? মাসুদ খান। পরে আপনারা কিভাবে ব্যবহার করেন? পরে তো সব দিই, গুদাম দিলে কারা দিতেছে 3,000 টাকা। তাকে দেন সময় নাই। রেলের জায়গা যেটি আছে, প্রভাবশালী আছে, হেরা দলে আছে, এটি পরিষ্কার হইলে যখন এটি ভালো হইবার।
ঠিক কী পরিমাণ রেলের জমি বেদখল হয়ে আছে এ বিষয়ে সুস্পষ্ট তথ্য নেই রেলওয়ের কাছে। খতিয়ে দেখে জমি উদ্ধারের আশ্বাস প্রশাসনের। আমাদের স্টেশনের কাছাকাছি বা এই ধরনের যদি স্টেশন এরিয়ার ভিতরে যদি পড়ে তাহলে আমরা এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করব। অবৈধ দখলদার উচ্ছেদের ক্ষেত্রে আমাদের আসলে কার্যক্রম গ্রহণ করতে হবে। একটা রাষ্ট্রিক অ্যাকশনের চেষ্টা করব, যারা অবৈধভাবে আছে তাদেরকে উচ্ছেদের জন্য ব্যবস্থা করব। নেত্রকোনা থেকে 2টি আন্তনগর ও একটি কমিউটার ট্রেন রাজধানীতে আসা যাওয়া করে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কয়েক মাস আগেই শেষ হয়েছে শরীয়তপুরের নড়িয়া 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। তবে আইনি জটিলতায় চালু করা সম্ভব হয়নি হাসপাতালটি, তাই আগের পুরনো আর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা সেবা। নতুন হাসপাতালটি চালু না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহরে ছুটছেন সেবা প্রার্থীরা। এতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে ব্যয়। পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত নতুন ভবনে যাওয়ার জরুরি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। দেয়াল জুড়েই ফাটল, খসে পড়ছে পলেস্তরাও। ঝুঁকিপূর্ণ এমন ভবনেই চলছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। ব্যাহত চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের ভোগান্তি। ভবনের অবস্থা এখানে তো ভালো না। এটা তো ভবনটা দরকার, ঠিক আছে, সবার জন্যই দরকার। ভবনে ফাটল ধরছে, রং নাই, আবার নদীর সাথে। এক নম্বর হচ্ছে নদীর সাথে রাত্রে তুফানের মতো বাতাস আছে। আজকে আগে বিরোধ ছিল, এখন ছোট হয়ে যাওয়ার কারণে, মূল ভবন ভেঙে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। অথচ কাছেই 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন ভবন। 50 শয্যার সুবিধা, 5টি আইসিইউ সহ রয়েছে উন্নত মানের চিকিৎসা যন্ত্রপাতি। 10 সেপ্টেম্বর উদ্বোধনের কথা ছিল, কিন্তু মুলফতগঞ্জ থেকে পুরাতন হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার বিপক্ষে আদালতে রিট করে স্থানীয় একটি পক্ষ। এতে আটকে যায় নতুন ভবন উদ্বোধনের কার্যক্রম। এই জনগণের এই জায়গায় চিকিৎসা নেয়, এই যাতে জনগণের সাথে আমরা এটা করছি, তারা এখানে হাসপাতাল চায়, এখানে এটা বহাল থাকবে। নয়ডার ওই ভবনটা আরো উন্নত হোক, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নড়িয়াতেই থাক। ভালো কোনো হসপিটাল হবে, সেখানে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা চাচ্ছি যে আমাদের এই হসপিটালটাকে বহাল রেখে আরেকটা হসপিটাল যদি হয় হোক, সেখানেও মানুষ সেবা নেবে, আমাদের এখান থেকেও মানুষ সেবা নেবে। 8টি ইউনিয়নের প্রাণের দাবি, 8টি ইউনিয়নের প্রায় 2 লক্ষাধিক জনগণ এখানে সেবা নেয়। এই হাসপাতালটি যেন ওখান থেকে না নেওয়া হয়, এখানে যেন থাকে, এখানে যেন থেকে গরিব মেহনতি মানুষ এবং নদী ভাঙা মানুষ যেন সেবা প্রদান করে আসতে পারে। চিকিৎসকরা বলছেন পুরাতন হাসপাতালের ভবন ঝুঁকিপূর্ণ, জায়গা সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। তাই জটিলতার দ্রুত অবসান চান চিকিৎসকরা। পুরাতন হাসপাতালে রুমের অভাবে আমাদের এক্সরে মেশিন রয়েছে, অথচ আমরা এক্সরে মেশিন বসাতে পারছি না। কিন্তু নতুন হাসপাতালে ওখানে এক্সরের জন্য আলাদা 2-3টা রুম নিয়ে করা রয়েছে, প্যাথোলজির জন্য একদম 2-3টা রুম নিয়ে করিডোর স্পেস নিয়ে করা রয়েছে, এমার্জেন্সির জন্য ওরকম আলাদা করা হয়েছে। ডাইনিং রুমটা খুব সুন্দর করা আছে, ইপিআই সেকশনটা ভালো করা আছে। 1965 সালে মুলফতগঞ্জ বাজারের পূর্ব পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। 2018 সালে নদীতে বিলীন হয় মূল ভবন। এরপর থেকে ঝুঁকিপূর্ণ এমন কক্ষে চলছে কার্যক্রম। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। বিতর্কিত নির্বাচনের জেরে সহিংসতায় উত্তাল আফ্রিকার দেশ মোজাম্বিক। অক্টোবরে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে শুরু হওয়া বিরোধীদের আন্দোলন রূপ নিয়েছে ভয়াবহ দাঙ্গায়। ব্যাপক ভাঙচুর আর লুটপাট চালানো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আর ঘরবাড়িতে। রেহাই পাচ্ছে না বাংলাদেশিরাও। গত এক সপ্তাহে দেশটিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি মালিকানাধীন 800-র বেশি দোকানপাট, খুঁয়েছেন হাজার কোটি টাকার মালামাল। সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। আফ্রিকার দেশ মোজাম্বিকে চলছে লুটপাট। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটি এখন রূপ নিয়েছে দাঙ্গা, সহিংসতায়। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট তো হচ্ছেই, রেহাই পাচ্ছে না ঘরবাড়িও। অক্টোবরের নির্বাচনে জয় পায় ক্ষমতাসীন দল ফ্রেলিমো। ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধীরা, শুরু করে বিক্ষোভ, প্রতিবাদ। গত 23 ডিসেম্বর দেশটির সর্বোচ্চ আদালত ক্ষমতাসীন দলের প্রার্থী ড্যানিয়েল চাপোকেই বিজয়ী ঘোষণা করলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন মোজাম্বিকের হাজার হাজার ব্যবসায়ী। গেল এক সপ্তাহে ভাঙচুর আর লুটপাটের শিকার হয়েছে 8 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। আর অক্টোবর থেকে হিসাব করলে সংখ্যাটি হাজারের বেশি। সহায় সম্বল তো খুইয়েছেন, এবার প্রাণভয়ে দিন কাটছে দেশটিতে বসবাসরত প্রায় 10,000 বাংলাদেশির। আমাদের 90% লোকের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। এখন আমরা নিজেদের ফ্যামিলি এবং
নিরাপত্তাহীনতা ভুগতেছি। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আজকে দীর্ঘ 10-15 দিন যাবত আমরা তো দোকানপাট বন্ধ করে রাখছি। আমাদের দোকানপাট চুরি হওয়ার পরে আমরা নিশ্চয়ই এখন আমরা নিজেদের বাসা বাড়িতে থাকতে পারতেছি না। এখন আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অবস্থান করে নিচ্ছি। এখন আমাদের বাসায় থাকাটাও আমাদের জন্য নিরাপদ নয়। মোজাম্বিকে বাংলাদেশের দূতাবাস নেই, তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা নিযুক্ত রাষ্ট্রদূত। টেলিফোনে জানান চলমান দাঙ্গায় বাংলাদেশিদের প্রায় 1000 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 1000 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার চেয়েও বেশি। আর হচ্ছে তবে বাংলাদেশিদেরকে আমি কি বলেছি যে আপনারা যদি নিরাপত্তা ঝুঁকি মনে করেন তবে আপনারা অতি সত্বর যেন নিকটবর্তী দেশ আছে মালাউই, জাম্বিয়া, ইসওয়াতিনি এবং তানজানিয়া, ওইসব দেশে মুভ করার জন্য। এখন যেহেতু সিচুয়েশন একটু ভিন্ন রকম, কন্ট্রোলের বাইরে, তা এখন প্রবাসী বাংলাদেশের জন্য আমাদের বক্তব্য আছে তারা যেন এখন রিলেটিভলি সেফ প্লেসে থাকার চেষ্টা করেন এবং ইন গ্রুপস, মানে এক জায়গায় অনেকে থাকেন। চলমান সহিংসতা মোজাম্বিকে এখন পর্যন্ত 250 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। নুরুল আলম, যমুনা নিউজ, মোজাম্বিক। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ভেতরে থাকা রোগী, স্বাস্থ্যকর্মী সহ অনেকের পরিণতি সম্পর্কে জানা যায়নি এখনও। উত্তর গাজায় কার্যক্রম চালু থাকা একমাত্র হাসপাতাল কামাল আদওয়ান। হামাস সদস্যরা লুকিয়ে আছে এমন দাবিতে গত কয়েকদিন ধরেই সেখানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইহুদি সেনারা। হাসপাতালে খালি করার নির্দেশ দিলেও বের হতে গেলে চালানো হয় হামলা। শুক্রবার ভবনে ঢুকে তল্লাশি চালায় তেল আবিবের পদাতিক বাহিনী। পরিচালক হুসাম আবু সাফিয়া সহ ধরে নিয়ে যায় অনেককে। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় মূল ভবনে। কেউ কেউ পালাতে সক্ষম হলেও নিখোঁজ অনেকে। ধারণা করা হচ্ছে রোগী, স্বাস্থ্যকর্মী, আশ্রয় গ্রহণকারী সহ কয়েকশো মানুষ অবস্থান করছিলেন হাসপাতালটিতে। কামাল আদওয়ানে বর্বর হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। নারী দলের টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় চলতি বছরে দেশের ফুটবলে নিঃসন্দেহে সবচেয়ে স্বস্তির খবর। তবে সাবিনা সানজিদাদের এশিয়ান পর্যায়ের জন্য প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়েই নতুন বছর শুরু করতে হবে বাফুফেকে। পাশাপাশি নতুন বছরে দেশের ফুটবল ভক্তরা সাক্ষী হবেন নতুন এক ইতিহাসের। কারণ লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে মাঠে নামতে পারছেন 2025 সালে। তার ব্র্যান্ড ভ্যালুকে পুঁজি করে স্পন্সরদের আকৃষ্ট করার চ্যালেঞ্জ বাফুফের। একরাশ হতাশার মাঝে এক চিলতে আলোর দেখা। পুরুষ ফুটবলে যখন মিলছে না সাফল্যের সন্ধান, তখন টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের কৃতিত্ব সঞ্জিদা সাবিনাদের। বরণটাও সেই ছাদখোলা বাসে চড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে। কিন্তু আড়ালের গল্পটা সেই অতীতের মতোই ধোঁয়াশাচ্ছন্ন। জোড়াতালির লিগ, অনিয়মিত বেতন আর অনুশীলনের ঘাটতির সঙ্গে প্রস্তুতি ম্যাচের অভাব, সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে ঠিকই দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের ঝান্ডা উড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সাফে টানা শিরোপায় নারী দলের পরবর্তী মঞ্চ এখন এশিয়ান পর্যায়ে। কিন্তু সেই লক্ষ্য পূরণে কতটা প্রস্তুত ফুটবল ফেডারেশন? নতুন বছরে আসিয়ান ও এশিয়ার বড় দলগুলোর সঙ্গে নিয়মিত ম্যাচ আয়োজনের ব্যবস্থা যেমন করতে হবে বাফুফেকে, তেমনি নারী দলের সাফল্যকে পুঁজি করে আকৃষ্ট করতে হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের। তাতেই পূরণ হতে পারে সাধ ও সাধ্যের মধ্যকার ব্যবধান। র্যাঙ্কিং কিংবা মাঠ, পুরুষ ফুটবল দলের সাফল্য যেন এক সাপ লুডো খেলা। তবে 2024-এ দেশের ফুটবলকে সবচেয়ে বড় সুসংবাদটা দিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির অন্যতম এই সেরা তারকাকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে। নানা জটিলতা শেষে ফিফা থেকে মিলেছে সেই ছাড়পত্র। আসন্ন ফিফা উইন্ডোতে লাল সবুজ জার্সিতে খেলবেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এই ফুটবলার। সবাইকে হাই, আমি হামজা। অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া ঠিকমতোই হয়েছে।
তবে এমন আনন্দের খবরেও আছে শঙ্কার জায়গা। বিশেষ করে লেস্টার সিটির চাহিদা মেনে হামজার জন্য মেডিকেল টিম গঠনে বাড়তি তৎপরতা দেখাতে হবে ফেডারেশনকে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার সেরা এই তারকার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে জাতীয় দলের দীর্ঘদিনের স্পন্সর খরা কাটিয়ে উঠতে হবে ফুটবল ফেডারেশনকে। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভালো মানের প্রবাসী ফুটবলারদের দেশে ফেরানোর পথ সুগম করতে হবে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের রাজত্ব শেষে বদল এসেছে বাফুফের মসনদেও। দায়িত্ব নেয়ার কয়েক মাসে কোনো চমক দেখাতে না পারলেও নতুন সভাপতি তাবিদ আওয়ালকে ঘিরেই এখন দেশের ফুটবলের ভাগ্য বদলের স্বপ্ন। ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। বয়সভিত্তিক পর্যায়ে সাফ অঞ্চলে নিয়মিত শিরোপা জিতলেও সেই সাফল্য যাত্রা থেমে যাচ্ছে এএফসি লেভেলে। বাফুফের নতুন কমিটির ভিশনে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে বিষয়টি। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে হেরেছে ইপসউইচ টাউন। ঘরের মাঠে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে গানাররা। এমিরেটস স্টেডিয়ামে খেলা শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে আর্সেনাল। বারবার আক্রমণে উঠে সফরকারীদের রক্ষণ ভাঙার চেষ্টা চালায় তারা। 23 মিনিটে ভাঙে ডেডলক। লিয়ান্দ্রো ট্রাসার্ডের ক্রস থেকে বক্সের ভেতরে থাকা কাই হাভার্টজ আলতো টোকায় গোল করেন। লিড নেওয়ার পর আর্সেনাল আক্রমণের ধারা আরও বাড়ায়, তবে আর কোনো গোলের দেখা পায়নি গানাররা। শেষ পর্যন্ত হাভার্টজদের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়ে স্বাগতিকরা। এই জয়ে চেলসিকে পেছনে ফেলে 34 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।